আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মধ্যযুগের একদম শেষের দিকে যেটা আমাদের আবিষ্কৃত হয়েছে মঙ্গল কাব্য, এটা নিয়ে আমরা দেখব এখানে। দেখুন প্রত্যেক বিসিএস এই মঙ্গল কাব্য থেকে ১ টা বা ২ টা কোয়েশ্চেন আমাদের থাকেই। এটা কমন বিষয় এখানে। তো এইজন্য মঙ্গল কাব্য একটু আমাদের সময় নিয়ে পড়তে হবে এবং মঙ্গল কাব্য কিন্তু অনেকগুলো ইম্পোর্টেন্ট বিষয় আছে। আমি জাস্ট যেগুলো দাগাবো সেগুলোই পড়বেন এখানে এবং আমি যখন বইয়ে এটা এড করব, আমার যে বইটা এখানে পাবেন আপনি বাংলা ব্যাকরণ এবং হচ্ছে ইংলিশ গ্রামার। তো এই বাংলা ব্যাকরণ যখন আমি এটা এড করব তখন কিন্তু আমি এখানে কিছু এমসিকিউ দিয়ে দিছি। তো আরো বেশি আমি কিছু আরো এমসিকিউ দিয়ে দেবো। এখানে মোটামুটি আমার এখানে ২৪ টা এমসিকিউ দিয়েছি এখানে, ওকে? তো আরো বেশি আমি এমসিকিউ দেবো যখন আমি এখানে বই হিসেবে এড করব। ক্লিয়ার ব্যাপারটা? তো এখন জাস্ট আমরা বিষয়টা দেখি একটু। দেখুন প্রত্যেকটা টপিকস থেকে আমাদের মঙ্গল কাব্যে পরীক্ষা আসে। মঙ্গল শব্দের অর্থ হচ্ছে কি কল্যাণ। মানে অর্থাৎ এই মঙ্গল কাব্যটা তারা ধারণা করে অ্যাকচুয়ালি এটা তো আমাদের মানে তারা ধারণা করে এটা হচ্ছে আমাদের কল্যাণ করে একটা কাব্য এখানে, বুঝছেন? তার মানে বুঝছেন ব্যাপারটা যে মঙ্গলের আবির্ভূত কল্যাণ এখানে। মধ্যযুগের বিভিন্ন লৌকিক দেব-দেবীর মহিমা এবং মহত্ব কীর্তিন, পৃথিবীতে তাদের পূজা এগুলোর কাহিনী নিয়ে মূলত এখানে গঠিত হয়েছে এখানে, বুঝছেন? যারা দেব-দেবী ছিল আরকি, দেব-দেবীর কাহিনী নিয়ে মূলত এটা কাহিনী, হ্যাঁ? তো এই মঙ্গল কাব্যসমূহ বিষয়বস্তু হচ্ছে আমাদের ধর্ম বিষয়ক আখ্যান এখানে। এটা আমাদের পরীক্ষায় আসে কিন্তু এই জিনিসটা। তার মানে মঙ্গল কাব্যের মানে মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু হচ্ছে কি ধর্ম বিষয় আখ্যান, অর্থাৎ আমাদের ধর্ম নিয়ে এখানে কাহিনী আর কি। এবং দেবদেবীর এখানে তো বললাম দেবদেবীর মহিমা এবং মহর্ত কীর্তন নির্ভর কাব্য এখানে। এবং দেবতাদের নাম অনুসারে কিন্তু এই মঙ্গল কাব্য, মানে অর্থাৎ যে দেবতা নিয়ে এখানে লিখছে তার নাম অনুসারে আমাদের এখানে মঙ্গল কাব্য, যেমন মনসা দেবী এখানে, ওকে? তো মনসা দেবী নিয়ে এখানে আমাদের মনসা মঙ্গল কাব্য এখানে। ক্লিয়ার ব্যাপারটা? মানে প্রত্যেকটা দেবদেবীকে নিয়েই কিন্তু আমাদের মঙ্গল কাব্য রচিত হয়েছে এখানে। এখন আমাদের মঙ্গল কাব্য প্রধানত ২ প্রকার। পরীক্ষায় আসতে পারে যে মঙ্গল কাব্য কয় প্রকার? ২ প্রকার। একটা হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য, একটা হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য। তাহলে পড়তে হবে পৌরাণিক মঙ্গল কাব্য এবং কি এখানে লৌকিক মঙ্গল কাব্য এখানে, বুঝছেন? তাহলে মঙ্গল কাব্য কয় প্রকার বললাম এখানে? ২ প্রকার। একটা হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য, একটা কি লৌকিক মঙ্গল কাব্য এখানে। তো এখানে দেখুন কয়েকটি পৌরাণিক মঙ্গল কাব্য আছে এখানে দেওয়া। আমাদের এখানে অ্যাকচুয়ালি পৌরাণিক মঙ্গল কাব্যের মধ্যেই একটা শুধু পড়তে হবে এখানে। সেটা হচ্ছে আপনার এখানে অন্নদা মঙ্গল। মানে এটা পরীক্ষায় আসে, হ্যাঁ? এবং লৌকিকটা হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট, যেমন চণ্ডীমঙ্গল ইম্পর্টেন্ট, তারপর এখানে মনসামঙ্গল ইম্পর্টেন্ট, ওকে? আবার এখানে আপনার শারদামঙ্গলও এটা পড়তে পারেন এখানে। এটা আমাদের জাস্ট আমি যখন পড়াবো কালীমঙ্গল। তার মানে বেশি ইম্পর্টেন্ট যেগুলো দেখুন আমি এখানে একটু দাগ দিয়ে দিচ্ছি আপনাদের। আপনি পড়বেন চণ্ডীমঙ্গল পড়বেন, হ্যাঁ? তারপর এখানে মনসামঙ্গল পড়বেন। এটা খুব এগুলো বাদ দেওয়া যাবে না এবং কালিদামঙ্গল পড়তে হবে। এবং এখান থেকে আপনার এখানে অন্নদামঙ্গল। এই অন্নদামঙ্গলই কিন্তু আমাদের মঙ্গল কাব্যের শেষ কিন্তু মানে কাজ আরকি, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা। তো দেখুন আমাদের এখানে লৌকিক দেবদেবীদের গুণাগুণ করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। যাই হোক, মঙ্গল কথাটির অর্থ চৈতন্য মঙ্গল এবং কি গোবিন্দ মঙ্গল এগুলো অন্তর্ভুক্ত না কিন্তু। মানে মঙ্গল কথাটি থাকলেও, মানে এই যে মঙ্গল কাব্যের মধ্যে মঙ্গল কথাটি থাকলেও কিন্তু আপনার চৈতন্য মঙ্গল এবং কি গোবিন্দ মঙ্গল এগুলো আমাদের মঙ্গল কাব্যের কিনা কারণ এখানেও কিন্তু আমাদের মঙ্গল আছে দেখুন। চৈতন্য মঙ্গল, এই চৈতন্য মঙ্গলে মঙ্গল আছে এখানে, আপনার এখানে কি এই গোবিন্দ মঙ্গলও কি আছে, মঙ্গল আছে এখানে, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা আমরা দেখেন একটু রেকর্ড হচ্ছে কিনা। আচ্ছা, একটু ভালো করে একটু বোঝার ট্রাই করুন এই জিনিসটা। তো আমি কি বললাম এখানে যে চৈতন্য মঙ্গল এবং কি গোবিন্দ মঙ্গল এগুলো কিন্তু মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত না। পরীক্ষায় মাঝে আসে যে কোনটি মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত না। তো আপনি এখানে দেখবেন যে মনসা মঙ্গল আছে, তারপর এখানে কি আপনার এখানে চণ্ডী মঙ্গল আছে, তারপর এখানে কি মানে আপনার যে অন্নদা মঙ্গল আছে, আবার এখানে কি চৈতন্য মঙ্গল আছে। তো আপনি এবার চৈতন্য মঙ্গল দেখে মঙ্গল তো এখানে আছে, এটা দেখে আবার আপনি কি মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত দিবেন না এখানে। আবার এখানে গোবিন্দ মঙ্গল, এখানে মঙ্গল দেখে আপনার এখানে মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত করা যাওয়ার দরকার নেই এখানে, বুঝছেন ব্যাপারটা? মঙ্গল কাব্যের প্রধান শাখা হচ্ছে ৩টি। কয়টা? ৩টা। একটা হচ্ছে আমাদের দেখুন এগুলোই পরীক্ষায় আসে এখানে। একটা হচ্ছে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল এবং কি আমাদের অন্নদা মঙ্গল। এই ৩টা টপিকস থেকে কোশ্চেন পাবেন আপনি। আমি গ্যারান্টি দিলাম আপনাকে। মঙ্গল কাব্যে যে ৩টা মানে আছে না? শাখা, প্রধান শাখা এখানে বলছে প্রধান শাখা। এই প্রধান শাখাগুলো থেকে মেইনলি কোশ্চেন আসে এখানে এবং মঙ্গল কাব্যের অপ্রধান শাখা হচ্ছে আমাদের এখানে ২টা। কয়টা? ২টা। একটা হচ্ছে ধর্মমঙ্গল আর একটা কি শিবমঙ্গল বা কালিকা মঙ্গল এখানে, ক্লিয়ার? তো এগুলো থেকে খুব বেশি আসে না, তারপর আমরা দেখবো এগুলো, হ্যাঁ? তারপর আমরা মেইনলি হচ্ছে মঙ্গল কাব্য আমি আপনাকে এখানে সব দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনার যতটুকু দেখার দরকার দেখবেন এখানে, ক্লিয়ার? আচ্ছা, তবে আমি যেগুলো বলবো সেগুলো আপনাকে বেশি পড়তে হবে, কারণ এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আপনি একটা আমি 100% গ্যারান্টি দেবো না, 90% দেবো যে এখান থেকে কোশ্চেন হবে। এই যে আপনার মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল এবং কি আমাদের এখানে অন্নদা মঙ্গল এখানে। আর মঙ্গল কাব্যের ৫টা অংশ থাকে। তাহলে একটা মঙ্গল কাব্যে কয়টা অংশ থাকে এখানে? ৫টা অংশ। এটা পরীক্ষায় আসে। একটা বন্দনা, তারপর আত্মপরিচয় এবং গ্রন্থের উৎপত্তির কারণ, দেবখণ্ড, মতখণ্ড এবং ফলশ্রুতি। যাই হোক এগুলো আমরা এখানে পড়লেই বুঝবো।
এখন আমাদের এখানে একটু একটা দেখেন, মঙ্গল কাব্যের মূল উপজীব্য হলো দেবদেবীর গুণাগুণ। তার মানে এটা পরীক্ষা আসে যে মঙ্গল কাব্যের মূল মানে উপজীব্য কি এখানে দেবদেবীর গুণাগুণ। ওকে, মানে এখানে দেখবেন যে যে মঙ্গল কাব্য আছে তার নাম অনুসারে এখানে সেই দেবীর নাম লেখা আছে এখানে। মঙ্গল কাব্যে মনসা এবং চণ্ডী দুই প্রকার দেবতার মানে প্রাধান্য বেশি এখানে। তার মানে মঙ্গল কাব্যে কার কার এখানে প্রাধান্য বেশি? মনসা এবং চণ্ডী। কি বললাম? মনসা এবং চণ্ডীর হচ্ছে কি আপনার এখানে সবচেয়ে বেশি প্রাধান্য আছে এখানে। ওকে, এটা এমসিকিউ কিন্তু আছে, মানে বিশেষ পরীক্ষাতে এই কোশ্চেনটা আছে। মঙ্গল কাব্যের কাদের সবচেয়ে বেশি আমাদের এখানে প্রাধান্য আছে এখানে? ডক্টর দীনেশচন্দ্র সেনের সংখ্যা চন্দ্র সেন এদের সংখ্যা হচ্ছে আমাদের কি ৬২ জন বলে উল্লেখ করা হয় এখানে। যাই হোক আমার লাগবে না। আদি মঙ্গল কাব্য হচ্ছে মনসা মঙ্গল কাব্য, এটা লাগে এখানে যে আপনার আদি মঙ্গল কাব্যের নাম কি এখানে? মনসা মঙ্গল কাব্য, এবং এটি হচ্ছে মনসা দেবীর কাহিনী নিয়ে রচিত এবং এর অপর নাম হচ্ছে পদ্ম পুরাণ এখানে। ক্লিয়ার? তাহলে আমাদের একটু আমরা এখানে এই জায়গাটা একটু খেয়াল করি। আদি মঙ্গল কাব্য হচ্ছে আমাদের মনসা মঙ্গল কাব্য, যেটা লেখেছে কে বলুন তো আমাদের এখানে? কানাহরি দত্ত। আদি কবি হচ্ছে কানাহরি দত্ত এবং কি আমাদের আপনার শ্রেষ্ঠ কবি হচ্ছে আপনার কি বিজয় গুপ্ত এখানে। আমরা পরে এই বিষয়গুলো যাচ্ছি এখানে। তাহলে আদি মঙ্গল কাব্য হচ্ছে আমাদের এখানে প্রথম মঙ্গল কাব্য কোনটা? এখানে মনসা মঙ্গল কাব্য, এবং শেষ মঙ্গল কাব্য হচ্ছে কি আপনার অন্নদা মঙ্গল কাব্য, বুঝছেন? এবং এই মনসা মঙ্গল কাব্য হচ্ছে মনসা দেবীর কাহিনী নিয়ে গঠিত এবং এর অপর নাম হচ্ছে পদ্ম পুরাণ এখানে। ক্লিয়ার? আচ্ছা, একটু মনসা মঙ্গল কাব্য নিয়ে একটু দেখি আমরা কি বলছে এখানে। দেখুন, বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার প্রাচীনতম ধারা হলো মঙ্গল, মানে প্রাচীনতম মানে একদম শুরুর দিকের ধারা আর কি। মধ্যযুগে বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারায় মনসা দেবীর পূজার, তাহলে মনসা দেবীর পূজা নিয়ে এখানে কাহিনী এখানে। যাই হোক এগুলো ভালো করে পড়বেন একটু, কারণ পরীক্ষা আসবে এখানে। সাপের অধিষ্ঠাত্রী, হ্যাঁ, দেবী মনসার লৌকিক ভয়ভীতি থেকে এই দেবীর উদ্ধার এখানে। যাই হোক এগুলো পড়লেই বুঝবেন এখানে। মনসা মঙ্গলের অধিকাংশ কবির বাড়ি হচ্ছে পূর্ববঙ্গে, তার মানে এটা পরীক্ষা আসতে পারে। মনসা মঙ্গল কাব্যের প্রত্যেকটা মানে অধিকাংশ কবির বাড়ি কোথায়? এখানে আপনার পূর্ববঙ্গে। এবং মনসামঙ্গল কাব্য ৮ দিনে গাওয়া হতো এখানে। তাহলে মনসামঙ্গল কাব্য কয় দিনে গাওয়া হতো? ৮ দিনে। এবং কাব্যের শেষ দিনে গাওয়া অংশকে আমরা কি বলতাম? অষ্টামঙ্গল বলতাম। বুঝছেন ব্যাপারটা? যেহেতু আমরা অষ্টম দিনে গাইতাম, তার মানে এটা কি বলতাম এখানে? অষ্টামঙ্গল বলতাম এখানে। ক্লিয়ার? এবং মঙ্গল কাব্যের আদি কবি এটা হচ্ছে আমাদের এখানে কি কানাহরি দত্ত। এটা পরীক্ষা আসে। আদি কবি হচ্ছে আমাদের কানাহরি দত্ত এবং কি শ্রেষ্ঠ কবি হচ্ছে আমাদের বিজয় গুপ্ত। ওকে, এতটুকু পড়লেই হবে, আর কিছু লাগবে না। যে আমরা আদি কবিকে এবং শ্রেষ্ঠ কবিকে, এই দুটো আমাদের বিষয় লাগে। এবং বাংলা সাহিত্যের প্রথম সুস্পষ্ট সন এবং তারিখযুক্ত মনসা মানে মানে এই বিজয়গুপ্ত এখানে দেখুন কেন উল্লেখযোগ্য এখানে, কারণ উনি প্রথমত সন এবং তারিখ যুক্ত হচ্ছে আপনার মনসামঙ্গল কাব্যের রচনা করছেন এখানে। বুঝছেন ব্যাপারটা? এবং তার রচিত মনসামঙ্গল কাব্যের একটি অংশ নাম হচ্ছে আমাদের পদ্মপুরাণ। তাহলে এই মনসামঙ্গল কাব্যের আরেকটা নাম ছিল কি এখানে? পদ্মপুরাণ। সেটা কে দিয়েছে এখানে? আপনার বিজয়গুপ্ত দিয়েছে এখানে। ক্লিয়ার? এখানে কয়েকটা এখানে যেমন চরণ দেওয়া আছে এখানে, এগুলো পড়বেন এখানে। ঋতুশূন্য দেবী, বেদ শশী, পরিমিত শখ, সুলতান হোসেন শাহ। আচ্ছা এগুলো পড়লেই হবে, এগুলো বেশি আসে না পরীক্ষার। হ্যাঁ, তারপরে এখানে আরো কিছু লাগবে এখানে। ২২ তারপর এখানে ৩৪ এবং কি ১২ মাসি বা ১২ মাসা বলা এখানে, যে এগুলো আমরা একটু দেখবো এখানে। এই ২২ বলতে আমরা কি বুঝি দেখুন, একটু ভালো করে বুঝুন। যে ২২ নাম্বার যে মনসামঙ্গল কাব্যটা আছে না, এটা ২২ নামে পরিচিত এখানে। এতটুকু যাই পড়লে হবে। মানে মঙ্গল কাব্যের বা মনসামঙ্গলের জনপ্রিয়তার জন্য বিভিন্ন কবির রচিত কাব্য থেকে বিভিন্ন অংশ সংকলিত করে যে পদ সংকলন করা হয়, তার যে আমাদের ২২ নাম্বার যে আটা ছিল, এটাকে আমি ২২ বলে এখানে। ওকে, তো এই চরিত্রগুলো আমাদের এখানে আছে এখানে। চাঁদ সওদার, তারপর এখানে বেহুলা, লক্ষিন্দার, এগুলো আমাদের পড়বেন। তারপরে হচ্ছে ৩৪ এখানে দেখুন আমাদের ৩৪ অক্ষরের যে আমাদের ইষ্ট দেবীদের যে নিয়ে এটা হচ্ছে আমাদের কি মানে অর্থাৎ ক থেকে হ পর্যন্ত যে এগুলো আছে এখানে, এগুলোকে আমরা কি বলবো? ৩৪ বলবো এখানে। তার মানে ৩৪ জন্য কোন কোন অক্ষর আছে এখানে? ক থেকে হ। এগুলো আমাদের লিখিত পরীক্ষা আসে বিশেষে। ওকে, ৩৪ কাকে বলে? ১২ মাসি বা এখানে ১২ মাসা কাকে বলে এখানে দেখুন। ১২ মাসি বা ১২ মাসের শব্দের অর্থ হচ্ছে আমাদের পুরনো ১ বছরের বিবরণ এখানে। ওকে, এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে নায়ক নায়িকাদের আছে ১২ মাসের যে দুঃখ কষ্ট আছে, এই দুঃখ কষ্টের বিবরণে যেটা লেখা হয় সেটা হচ্ছে ১২ মাসা বলা হয় বা এখানে ১২ মাসি বলা হয়। যাক এতটুকু বললে হবে। তার অন্য যে কবি আছে দেখুন আমাদের কবি নারায়ণ দেব, তারপর এখানে কবি বি প্রথাস, এখানে তারপর এখানে কবি দৃশ বংশীদাস। এই কবিগুলোর নামগুলো মুখস্থ করবেন। এখানে কে কি লিখছে আসলে এগুলো দেখার দরকার নেই অত বেশি, কারণ আমাদের এগুলো পরীক্ষা আসে না। তো আপনি যদি পড়তে চান তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার এখানে। ওকে, সবগুলো বিষয় দিয়ে দিচ্ছি এখানে। দেখুন এই যে তার উপাধি, যে কবি নারায়ণ দেবের উপাধি ছিল কি সুকবি, হ্যাঁ, বল্লভ এখানে ছিল। যাই হোক এগুলো পড়বেন। আপনি যদি মনে হয় যে আমি বেশি বেশি পড়বো তাহলে পড়তে পারেন, এগুলো সমস্যা নেই। তাহলে মনসামঙ্গল কাব্যের হচ্ছে কবি কাকে পেলাম এখানে দেখুন। প্রথমত কানাহরি দত্ত, শ্রেষ্ঠ কবি হচ্ছে কি বিজয়গুপ্ত। তারপর এখানে কি কবি নারায়ণ দেব, তারপরে কবি বিপ্রদাস, হ্যাঁ,
পিপিলাই, হ্যাঁ, তারপর এখানে কি কবি দ্রিজ বংশীদাস। তো এখানে তার এখানে এখানে আপনার একটা ভাষা আছে, ঘর নাই চাল নাই, চালে নাই ছানি, তারপর এখানে আকর ভেদিয়া পরে উচ্ছিল পানি। এটা আমাদের এখানে কে লিখছে এখানে বলুন তো? এটা আপনার এই কবি দ্রিজ বংশীদাস লিখছে এখানে, ওকে। এবং তার একটা আছে ইনিও একজন কবি আর কি, যাই হোক পড়তে পারেন, সমস্যা নাই। এখানে আমরা এরপর দেখবো চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল ইম্পর্টেন্ট। দেখুন চণ্ডীমঙ্গল হচ্ছে আমাদের এখানে চণ্ডী দেবীর পূজা নেই এখানে, দেখুন বললাম না এই মনসামঙ্গল মানে অর্থাৎ মঙ্গল কাব্যগুলো দেবীর নাম অনুসারে আসলে আমাদের এখানে লেখা হয়। এখানে মনসামঙ্গলের পর অন্যতম জনপ্রিয় হচ্ছে আমাদের চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল চণ্ডী দেবীর এখানে পূজার প্রসারের আমাদের লক্ষ্যে এখানে এটা করে, যাক হিন্দু ধর্মের ক্ষেত্রে চণ্ডীমঙ্গল নামে রাখা হয়। যাক এগুলো পড়লে হবে। এখানে আমাদের যে চরিত্রগুলো আছে এখানে কালকেতু, ফুল্লরা, ধনপতি, একটু দেখবেন। এই চণ্ডীমঙ্গল হচ্ছে আদি কবি হচ্ছে আমাদের মানিক দত্ত। কে বললাম? মানিক দত্ত, বুঝছেন? এটা আমাদের পরীক্ষা আসে খুবই, কালার করে দিয়েছি, তার মানে ইম্পর্টেন্ট। এবং প্রধান কবি হচ্ছে আপনার বা এখানে শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। তার মানে আমাদের এখানে এই যে আপনার চণ্ডীমঙ্গলের, হ্যাঁ, চণ্ডীমঙ্গলের হচ্ছে প্রধান কবি হচ্ছে কি বা শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, এবং হচ্ছে আদি কবি হচ্ছে মানিক দত্ত এখানে। এবং মুকুন্দরাম চক্রবর্তী গ্রন্থের নাম হচ্ছে শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্য। এটা পরীক্ষা আসে, শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্য। এটা আমাদের কে লিখছে? মুকুন্দরাম চক্রবর্তী। যেহেতু এটা চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত, শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্য রচিতাকে এখানে মুকুন্দরাম চক্রবর্তী, ওকে। আচ্ছা, তো এখানে তিনি কবি কঙ্কন উপাধিতে ভূষিত। তার মানে কবি কঙ্কন উপাধি কে পায় এখানে? আপনার মুকুন্দরাম চক্রবর্তী এখানে, ওকে। মুকুন্দরাম চক্রবর্তী এখানে। আর যাই হোক, এখানে আমাদের কবি কঙ্কন অর্থ হচ্ছে যে কবি হাতে বা পায়ে ঘুঙ্গুর পরে গান গাতেন, মানে যারা আছে আমাদের পায়ে বা হাতে কি ঘুঙ্গুর পরে কি গান নাচ, আগের যুগে এটা হতো আর কি। আরো কবি আছে দেখুন আমাদের এখানে দিস মাধব, হ্যাঁ, স্বভাবকবি বলা এখানে তাকে, ওকে। দিস মাধব রচিত কাব্যের নাম হচ্ছে আমাদের শারদা মঙ্গল বা এখানে কি শারদা চরিত এখানে, বুঝছো ব্যাপারটা? এগুলা অত লাগবে না। এবার হচ্ছে অন্নদা মঙ্গল, খুব বেশি ইম্পর্টেন্ট অন্নদা মঙ্গল। দেখুন দেবী অন্নদার গুণ কীর্তনে রয়েছে আমাদের অন্নদা মঙ্গল। তার মানে বললাম না সবগুলো আমাদের দেবীদের নাম অনুসারে হয়েছে। অন্নদা মঙ্গল কাব্যের প্রধান কবি হচ্ছে আমাদের ভারতচন্দ্র রায়গুণাকার এখানে, এটা আমাদের পরীক্ষা আসে। ভারতচন্দ্র রায়গুণাকার এখানে দেখুন প্রথম কবি হচ্ছে আমাদের কি এখানে অন্নদা মঙ্গলের, এবং কি শ্রেষ্ঠ কবিও, কি বললাম? তাহলে ভারতচন্দ্র রায়গুণাকার হচ্ছে আমাদের অন্নদা মঙ্গলের শ্রেষ্ঠ কবি, এবং কি আমাদের এখানে প্রধান কবি এখানে তিনি মধ্যযুগের সর্বশেষ কবি ছিলেন এখানে। তার মানে মধ্যযুগের সর্বশেষ কবির নাম কি এখানে? ভারতচন্দ্র রায়গুণাকার। এটা পরীক্ষায় খুবই পাবে, এবং ভারতচন্দ্র রায়গুণাকার মাধ্যমেই এই যুগের সমাপ্তি ঘটে এখানে। তিনি নবদ্বীপের মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন এখানে। তার মানে ইনি কার সভাপতি ছিলেন? মহারাজ কৃষ্ণচন্দ্রের, কি এখানে মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাপতি ছিলেন, মানে সভাকবি ছিলেন আর কি। মহারাজকে কবিতা রচনা করে শোনানোর তার প্রধান কাজ ছিল, এবং অন্নদামঙ্গল কাব্যের রচনা করার জন্য মহারাজ এখানে কি শ্রীকৃষ্ণ তাকে রায়গুণাকার উপাধি দিয়েছে। তার মানে এই রায়গুণাকার উপাধি কে দিয়েছে এখানে? মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্র, মানে যাকে সে কবিতা শোনাতো সে তাকে কি রায়গুণাকার দিয়েছে এখানে, ওকে। আচ্ছা, তো এখানে তাকে নাগরিক কবি বলা। এখানে তার নাগরিক কবি কাকে বলবো? এখানে আপনার অন্নদামঙ্গল যে লেখছে এখানে ভারতচন্দ্র রায়গুণাকার, এবং ভুরসুট পরগনা তার এখানে বাড়ি, এখানে এটা বাড়িটা একটু পড়বেন। অন্নদামঙ্গল তিনটা খণ্ড আছে এখানে। প্রথম খণ্ড হচ্ছে শিবনারায়ণ অন্নমঙ্গল, তারপর এখানে বিদ্যাসুর কালিকা মঙ্গল এবং ভাবন্দ, এগুলো একটু পড়বেন এখানে। দেখুন অন্নদামঙ্গলের সবচেয়ে বেশি এগুলো আমাদের বিখ্যাত একটা উক্তি আছে এখানে, আমার সন্তান যেন থাকে উদ্যোগ। এটা হচ্ছে ঈশ্বরী পাটনি বলছে এখানে অন্নদামঙ্গলের এখানে বিষয়। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, ওকে। বাপে না জিজ্ঞাসে মায়ে না, এইগুলো একটু পড়বেন এখানে। এই যে আপনার এখানে এই যে বিষয়গুলো দিয়েছে এখানে, এই সবগুলো আপনাকে পড়তে হবে এখানে, কারণ এই উক্তিগুলো মোটামুটি পরীক্ষা আসে আর কি। এই ধর্মমঙ্গল এগুলো পড়বেন আপনি নিজের মতো। ধর্মমঙ্গলের হচ্ছে আমাদের কবিগণ হচ্ছে ময়ূর ভট্ট, ওকে। এগুলো স্পেসিফিক ভাবে পড়ার দরকার নেই। তারপর এখানে খেলারাম চক্রবর্তী, তারপর এখানে ঘনরাম চক্রবর্তী, মানে এই যে আমাদের রাম কথাটা থাকে আর কি, এখানে আদি রূপ রাম, হ্যাঁ, আদি রূপ রাম, হ্যাঁ, এখানে আমাদের এই রূপরাম চক্রবর্তী, ওকে। এই সবগুলোতে রাম আছে, দেখুন আমরা সবগুলোতে কি আছে? রাম আছে এখানে। মানিক রাম, তারপর এখানে কি রাজা রাম, তারপর এখানে কি রামদাস, ওকে। তাহলে রামদাস, রাম যেগুলোতে আছে রাম, এগুলো হচ্ছে ধর্মমঙ্গলের বিষয় আর কি, ওকে। ধর্মমঙ্গল হচ্ছে রাম।